হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। একবার এক জরুরি কাজে নানাকে শহরে যেতে হয়। গ্রামে ফিরতে ফিরতে রাত গড়ায়। তখন ঘড়ি ছিল না বিদায় সময়টা ঠিক বলা যাচ্ছে না। তবে চারপাশের নিস্তব্ধতা, আশেপাশ থেকে ভেসে আসা কুকুরের আর শিয়ালের ডাক, আর একটু পরপর বাতাসে ওঠা মৃদু শীতল গন্ধ, এই সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল রাতের গভীরতার মাত্রার। গা ছমছমে পরিবেশ, একদিকে যেমন নিস্তব্ধতা, অপরদিকে নানা ধরনের অদৃশ্য ভয় যেন আষ্টে পৃষ্ঠে গ্রামটাকে জড়িয়ে রেখেছিল। নানা একটা টর্চ হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে এগাতেই হঠাৎ তার পা থেমে যায়। তিনি যে পথ ধরে এগাচ্ছিলেন সেই পথের এক পাশে ক্ষেত, অপর পাশে একটা বিল ছিল। তিনি দেখতে পান ক্ষেতের কিনারা দিয়ে কেউ একজন হেঁটে ওনার দিকে এগিয়ে আসছে। প্রথমে কিছুটা অস্পষ্ট লাগলেও মুহূর্তের মাঝে তাই স্পষ্ট রূপে পরিণতি হয়। সাদা কাপড় দিয়ে মুড়ানো একজন লোক দ্রুত গতিতে যেন নানার দিকে এগিয়ে আসছে। এই রূপ দৃশ্য দেখে নানার আত্মা কেঁপে ওঠে। সমস্ত দেহ যেন আতঙ্কে ছড়িয়ে পড়ে, কারণ লোকটার গায়ে যেভাবে সাদা কাপড় জড়ানো ছিল এভাবে সাধারণত লাশের গায়ে কাফনের কাপড় জড়ানো থাকে। সেকেন্ডের মাঝে লোকটা একদম নানার মুখোমুখি এসে দাঁড়ায়। লোকটার মুখ ভালো করে দেখতেই ওনার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সারা শরীর কেমন ঝিম করে ওঠে, কারণ লোকটা ছিল নানার আপন চাচাতো ভাই এবং এক সপ্তাহ আগে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এমন অবস্থায় নানা কি করবেন, কোন দিক দিয়ে যাবেন ভেবে কুল পাচ্ছিলেন না। সমস্ত দেহের জোরটা অনুভব হচ্ছিল। তিনি একবার ভাবলেন পাশ কাটিয়ে চলে যাবেন। তো সেই ভাবনা অনুযায়ী তিনি যখন পাশ কাটাতে যাবেন তখনই সামনে দাঁড়ানো লোকটি ওনার এক হাত ধরে ফেলে। তিনি প্রচুর ভয় পেয়ে জোরে জোরে দোয়াদুরুদ পড়তে থাকেন এবং এক ঝাটকা মেরে হাত সরিয়ে ক্ষেতের রাস্তা ধরে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে একটা মসজিদের সামনে গিয়ে ওঠেন তিনি। সেই রাতটা নানা মসজিদে কাটিয়ে সকালে বাড়িতে চলে আসেন। ঘটনা 2। এই ঘটনাও আমার নানার সাথে ঘটেছিল। আম্মু তখন খুব ছোট। এক রাতে বাজার থেকে নানা একা একা বাড়ির পথে আসছিলেন। কিছুটা পথ আসতেই ওনার মনে হলো পিছন থেকে কেউ সমান তালে হেঁটে আসছে। তিনি তৎক্ষণিক পিছনে ঘুরে তাকালেন, কিন্তু কেউকে তার চোখে পড়ল না। বলতে গেলে সে পথটা একদম ফাঁকা ছিল। নানা ছাড়া দ্বিতীয় কোনো মানবের অস্তিত্ব ছিল না। নানা বিষয়টা তেমন আমলে না নিয়ে ফির হাঁটা ধরেন, কিন্তু আবারও বেশি আসে সেই পদধ্বনি। নানা ভয় পেয়ে তাড়াতাড়ি হাঁটতে থাকলে হঠাৎ পিছন থেকে সজোরে ধাক্কা মেরে নানা রাস্তার উপর ছিটিয়ে থাকা ইটের মাঝে ছিটকে গিয়ে পড়েন। হাত পায়ে বিভিন্ন স্থানে চামড়া ছিলে গিয়ে রক্ত পড়তে থাকেন। নানা তখন একদমে দোয়াদুর পড়তে থাকলে পিছন থেকে ঘোড়ার মতো আওয়াজ করে কিছু একটা দ্রুত বেগে নানার পাশ কাটিয়ে চলে যায়, যার দমকা হাওয়া এসে লাগে নানার গায়ে। ঘটনা 3। গ্রামে এক অনুষ্ঠান উপলক্ষে আমরা সকলে গ্রামে বাড়িতে গিয়েছিলাম। বাসায় শুধু চাচা ছিলেন। ওনার অফিসে কাজ থাকায় তিনি যেতে পারেননি। আমরা যখন গ্রামে যাই এর একদিন পরে চাচা ফোন করে আমাদের যত দ্রুত সম্ভব বাসায় চলে আসতে বললেন, কারণ একদিন রাতের বেলায় ওনার সাথে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। অফিসের কাজ সেরে ওনার বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়েছে। বাসায় ফিরে গোসল সেরে ঘুমানোর প্রস্তুতি নেন। বাইরে থেকে খেয়ে আসা খাওয়া নিয়ে তেমন কোনো ঝামেলা পোয়াতে হয়নি তার। তখন সম্ভবত রাত 3টা বাজে। ছোট চাচা ঘুমের মাঝেই টের পেলেন বিছানায় অন্য কারো উপস্থিতি, এবং বিষয়টা বোধগম্য হতেই ওনার ঘাম ছুটে যায়। তিনি ধরপড়িয়ে উঠে বসেন এবং চারদিকে দেখতে থাকেন। অন্ধকারের মাঝে তিনি যতটুকু দেখতে পেলেন তাতে বুঝলেন কেউ একজন ওনার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। এটা দেখতেই ভয়ে তিনি ঘামতে থাকেন।
তিনি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েন, কিন্তু মুহূর্তের মাঝে কেউ যেন ওনার মুখে বালির চাপা দিয়ে ধরে। ছোট চাচা ছটপট করতে থাকে, বুকের মাঝে বিশাল কিছুর ভর তিনি অনুভব করতে থাকেন। ওনার মনে হলো এই বুঝি দম ফুরিয়ে আসলো। এভাবে কিছুক্ষণ পর তিনি গায়ে সবটুকু জোর খাটিয়ে উঠে বসেন। ঘামে ওনার শরীর ভিজে নাজেহাল অবস্থা। তিনি পাশে তখন আর কেউকেই দেখতে পাননি। এর পরের দিন সকালেই তিনি ফোন করে আমাদের যত দ্রুত সম্ভব বাসায় চলে আসতে বলেন। সব শুনে আমরাও আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। গাইস, এই বলে মারিয়া আক্তার মতিন তার ঘটনাটি শেষ করেছেন। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।